অবিশ্বাস্য যেসব কারণে বাঁধ খুলে দিল ভারত, গোপন ষড়যন্ত্র ফাঁস। বিএনপি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করা সেই শাহজাহান ওমর এখন কোথায়? বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। এই অপেক্ষা কত বছর গেল, এইরকম কিয়ামত পর্যন্ত যেতে পারে। এবং সবশেষে দেখবেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় গণভবনে পলককে মারতে তেড়ে আসেন ওবায়দুল কাদের। ডিবি রিমান্ডে আওয়ামী ষড়যন্ত্র ফাঁস করল মন্ত্রীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এজন্যই যে আজকের ভিডিওতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রতিবেদন তুলে ধরা হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ভারত কিন্তু দুটি বাঁধ রাতারাতি খুলে দিয়ে বাংলাদেশে একটা মানব সৃষ্ট বন্যা তৈরি করেছে, যেটার ফলশ্রুতিতে সারা বাঙালি জাতি কিন্তু আজ একত্রিত হয়েছে এবং ভারতের অপোজিটে অর্থাৎ ভারত যেখানে বাঁধ নির্মাণ করেছে সে সকল পয়েন্টগুলোতেই বাংলাদেশও কিন্তু বাঁধ নির্মাণ করার ঘোষণা দিয়েছে। এবং এক কথা বলতে গেলে পাকিস্তান এবং ভারতের যেরকম সাপে নেউলে সম্পর্ক, ওইরকম একটা সম্পর্ক কিন্তু বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে প্রতিবেদনগুলো এক এক করে সম্পূর্ণ দেখে আসলেই এই বিষয়টি আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। সরকার পতনের এক দফা আন্দোলনে দেশ যখন অগ্নিগর্ভ, তখন গণভবনের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ, যেখানে জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন। সাবেক এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে আমাকে বলে দিন। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বোঝার চেষ্টা করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করেন পলক। এ সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেড়ে যান পলকের দিকে। ওই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে পলক বলেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে জানালাম, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া রথী মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপেই 10 মিনিট স্কুলের সঙ্গে 500 কোটি টাকার চুক্তি বাতিল করা হয় বলে জানান পলক। এদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জানান, মন্ত্রী হওয়ার ইচ্ছা তার ছিল না, শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় মন্ত্রী হয়েছিলেন। সালমান এফ রহমান জানান, আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আয়নাঘর সৃষ্টি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জানান, আমার প্রতিষ্ঠানের ছায়া থেকে সবার ফোন কল রেকর্ড করা হয়নি। নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয়, কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি। ভয় দেখানোর জন্য ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হচ্ছে। সালমান এফ রহমান ডিবিকে জানান, আন্দোলনের সময় আমি শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছে, কিন্তু তিনি আমার কথাকে পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি জানান, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বিএনপি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করা সেই শাহজাহান ওমর এখন কোথায়? দীর্ঘদিন বিএনপির রাজনীতি করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে দল পাল্টে ফেলেন তিনি। শেখ হাসিনার কথায় দল পাল্টে আওয়ামী লীগে যোগদান করেন, বদলে যায় তার কথার সুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এক নির্বাচনী জনসভায় তাকে বলতে শোনা যায়, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। সেই অপেক্ষায় 15 বছর কেটে গেল। এরকম কিয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। অথচ এই ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বিএনপি যখন সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, তখন জেল থেকে বেরিয়েই দল ছেড়ে নৌকা প্রতীকে প্রার্থী হন শাহজাহান ওমর। বিএনপি নেতাদের অনেকেই এটাকে পেছন থেকে ছুরিকাঘাত করার মতো বলে অভিযোগ করেন শাহজাহান ওমরের বিরুদ্ধে। তবে শাহজাহান ওমর নিজেকে বিএনপির রাজনীতির লাস্ট ঘোড়া বলে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেন, আমি বিএনপিতে অন্যতম ঘোড়া ছিলাম, এখন বিএনপিতে আর কোনো ঘোড়া নেই। আমার আগেও কিছু ঘোড়া চলে গেছে, বিএনপিতে এখন আছে শুধু ভেড়ার দল। অনেকে ভেবে বললাম, দেখলাম এখন আর এই দল করা যায় না। আমি মনে করি বর্তমানে এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার। অথচ এই ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনরায় গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে ঢাকা আসছেন তার দীর্ঘদিনের বন্ধু মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটির প্রধান রিচার্ড জোসেফ ডারবিন। ডিক ডারবিন নামে খ্যাত ইলিনয় রাজ্যের সিনিয়র মোস্ট ওই সিনেটর গত 22 বছর ধরে বিচারিক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রথম সফর। সবকিছু ঠিক থাকলে আগামী 26 আগস্ট ঢাকায় পৌঁছাবেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর একটা বড় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে ভারতে। এতদিনের মিত্র হলেও এখন নির্বাসিত অজনপ্রিয় নেতাকে আশ্রয় দেয়া বাংলাদেশের সাথে পরবর্তীত পরিস্থিতিতে সম্পর্কে আবার ভারতের অনেক ধরনের প্রকল্প চুক্তি বা সমঝোতার জায়গা নিয়েও এখনো রয়েছে সংশয়। আওয়ামী লীগের সাথে আগে কি চুক্তি হচ্ছে তাও অনেক সময় প্রকাশ করা হয়নি। বাংলাদেশে ভারতের হাই কমিশনের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বিভিন্ন সহযোগিতা বা আগের চুক্তির পরিসর বাড়ানো হয়েছিল, তবে এর অনেকগুলো বিস্তারিত কোথাও জানা যায় না। সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটাও পরিষ্কার না। যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে 2015 সালের সমঝোতা স্মারক থাকলেও 2018 সালের চূড়ান্ত চুক্তির কোনো নথি বা তথ্য সরকারিভাবে কোথাও নেই। সম্প্রতি বাংলাদেশের মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারতের পাওয়া নিয়ে চীন ও ভারতের গণমাধ্যম থেকে খবর এসেছে, বাংলাদেশের বিস্তারিত নেই। যতটুকু আছে ওখানে প্রশ্নবিদ্ধ হয়ে আছে, আর যতটুকু আসে নাই সেটা তো আমরা জানি। জুন মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর সমঝোতা নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপের বাড়তি সুবিধা পাওয়া, বেশি খরচ ক্যাপাসিটি চার্জের মতো দিকগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী হিসেবে দেখছেন অনেকেই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও ছিল সমালোচনা। সেই চুক্তিগুলির ব্যাপারে আসলে বাংলাদেশ সরকার নতুন করে ভাবনার সময় এসেছে। ভারতের বাংলাদেশ প্রকল্প বা চুক্তিগুলো নিয়ে একটা বড় সমালোচনার জায়গা বাংলাদেশের স্বার্থের জায়গাগুলো নিশ্চিত করতে না পারা, যেমন তিস্তা বা ফারাক্কার মতো ইস্যু অথবা নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচল, সীমান্ত হত্যা, এমন অনেক বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। গত 5 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে হওয়া গণহত্যার মামলায় আসামি করা হচ্ছে তিনি সহ আওয়ামী লীগ নেতাদের। এবার এক হত্যা মামলায় আসামিদের তালিকায় এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম। 5 আগস্ট সকালে রাজধানীর আদাবরে অবস্থিত রিং রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল। হত্যার অভিযোগে নিহতের দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু এক এক করে কয়েকটি ছোট ছোট প্রতিবেদন দেখে এসেছেন। সেই প্রতিবেদনগুলো দেখে থাকলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। বাংলাদেশের 12টি জেলা কিন্তু ইতিমধ্যে পানির তলে নিমজ্জিত। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ। চট্টগ্রামের দিকে পানি আরো বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। অপরদিকে ফেনী এবং কুমিল্লাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ যে সকল শহর এলাকাগুলোতে পানি যেগুলো একদম বাড়ির ভিতরে উঠে একতলা পর্যন্ত তলিয়ে গেছিল, সেগুলো থেকে পানি কিছুটা নিচে নামতে শুরু করেছে এবং মানুষ কিন্তু তাদের ঘর বাড়িতে ফেরা শুরু করেছে। এটা অত্যন্ত একটা ভালো খবর। তার পাশাপাশি আবার চট্টগ্রামের কিছু কিছু জেলা কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দর্শক মণ্ডলী, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত, কারণ আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আপনারা জানেন যে এখানে কিন্তু একটা ষড়যন্ত্র লুকাই ছিল এবং স্পষ্টতই বোঝাই যাচ্ছিল যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী মিলে এই ধরনের পরিকল্পনা করে থাকতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের আওয়াজ উঠেছে এবং তারা বলতেছে যে এটা নিশ্চয়ই শেখ হাসিনা এবং মোদীর একটা কুটচাল, যার ফলশ্রুতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একটা চাপে ফেলার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্র করে থাকতে পারে এবং সেটাতে কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে বানভাসী মানুষের পাশে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছে সেটা কিন্তু নজিরবিহীন। এক কথায় বলতে গেলে টিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের যেখানে ত্রাণ সংগ্রহ করা হয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু একের পর এক ত্রাণ যেখানে সংগ্রহ করা হচ্ছে, সেই ত্রাণগুলো তারা নিয়ে সারতে পারছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজও কিন্তু টিএসসিতে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতেই প্রায় 86 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে। তাছাড়া অনেক কাপড় চোপড় থেকে শুরু করে স্যালাইন, খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু সেখানে সংগ্রহ করা হয়েছে। আসন্না ফাউন্ডেশন প্রায় 20 কোটি টাকার উপরে দুদিনে সংগ্রহ করেছে। তার পাশাপাশি আরো অন্যান্য ফাউন্ডেশন বা ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু সেখানে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।